কলেজ পড়ুয়া একটা সাধারণ ছেলে যে তার ক্লাসমেটকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু কখনো সেটা প্রকাশ করতে পারে না। আর তার সেই ভালোবাসাই হয়ে দাঁড়ায় তার ভালোবাসার মানুষটার জন্য সব থেকে বড় ভয়ের কারণ। কিন্তু কেন? কি এমন হয়েছিল মেয়েটার সঙ্গে? ভালোবাসা কি সত্যি কারোর জন্য ভয়ের কারণ হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি এক্সপ্লেন করব 1993 সালের অসাধারণ একটা থ্রিলার রোম্যান্টিক মুভি ডার এর গল্পটা, যার প্রত্যেকটা মুহূর্তে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা দেখি কিরণকে। কিরণ আজ খুব খুশি। আজ তার ভালোবাসার মানুষ সুনীল চিঠি পাঠিয়েছে। কিরণ একা নির্জনে সে চিঠি পড়ছে। তখনই হঠাৎ বৃষ্টি নামে। কিরণ তাড়াতাড়ি পাশের একটা কুঁড়ে ঘরে গিয়ে আশ্রয় নেয়। হঠাৎ তার মনে হয় কেউ তাকে খুব কাছ থেকে দেখছে। কিরণ চারিদিকে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। তাই সে মনের ভুল ভেবে এড়িয়ে যায়। কিরণ তার পরিবারের থেকে দূরে সিমলায় পড়াশোনা করে। আজকে তার কলেজের লাস্ট ডে। কথা ছিল সুনীল এসে কিরণকে নিয়ে যাবে। তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, কখন আসবে সুনীল? তখনই কলেজের স্পিকারের আওয়াজ শোনা যায়, কিরণ, আই লাভ ইউ কিরণ। এরপর ভেসে আসে একটা গান, তুমি হ্যাঁ বলো বা না বলো, তুমি আমার কিরণ। কিরণ ভাবে সুনীল এসেছে, তাই সে পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে খুঁজতে থাকে গান গাইছে কোথায়। কিন্তু না, সে কাউকেই দেখতে পায় না। শুধু ব্ল্যাকবোর্ডে লেখা দেখে, আই লাভ ইউ কিরণ। কিরণ বুঝতে পারে না সুনীল এমনটা কেন করছে। তার মনে হচ্ছে সুনীল তার আশেপাশেই আছে, কিন্তু সামনে কেন আসছে না সেটা বুঝতে পারছে না। কিরণের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাও সুনীল সামনে আসে না। তাই সে মন খারাপ করে একা একা বাড়ি চলে আসেন। অন্যদিকে আমরা সুনীলকে দেখতে পাই। সুনীল একজন নেভি অফিসার। আজকে সুনীলকে একটা প্রজেক্ট দেওয়া হয়, যেখানে মিনিস্টারের মেয়েকে কিছু সন্ত্রাসী কিডন্যাপ করেছে। আর সুনীলকে বলা হয় সেখান থেকে মিনিস্টারের মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। তো সুনীল তার টিমকে নিয়ে সেখানে যায় আর নিজের জীবন বাজি রেখে সেই বাচ্চাটাকে বাঁচায়। সুনীল আর তার টিমের বিজয়ের খুশিতে পুরো টিমকে 1 মাসের ছুটি দেওয়া হয়। এদিকে কিরণকে এয়ারপোর্ট থেকে তার ভাই আর ভাবি নিয়ে যায়। কিরণ ভীষণ রেগে আছে। একে তো সুনীল কলেজে এসেও কিরণের সামনে আসেনি, তার উপর এয়ারপোর্টেও আনতে যায়নি। সে রাগে গজগজ করতে করতে যায় ড্রেস চেঞ্জ করতে। কিরণ যখনই কাবার্ড খোলে তখন সে দেখতে পায় সুনীল সেখানে দাঁড়িয়ে আছে। কিরণ সুনীলকে দেখে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে সুনীলকে জিজ্ঞেস করে, তুমি সিমলায় গিয়েছিলে, তাও আমার সঙ্গে দেখা করোনি কেন? এটা শুনে সুনীল বলে, তোমাকে এটা কে বলেছে আমি সিমলায় গিয়েছি? যেখানে আমি তোমাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকি, সেখানে আমি সিমলা গিয়েও তোমার সামনে আসবো না? এটা কি কখনো হয়? আমি তো সিমলা যাইনি। এটা শুনে কিরণ চিন্তায় পড়ে যায়। তাহলে কলেজে গান কে গাইছিল? তখনই আমরা রাহুলকে দেখতে পাই। রাহুল বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ে উঠে হাঁটছে আর একটা গোলাপ হাতে নিয়ে পাপড়ি ছিঁড়ছে আর বলছে, ও আমার না। আর যখন সব পাপড়ি শেষ হয়ে যায় তখন এই খেলায় এসে দাঁড়ায় ও আমার। এটা দেখে রাহুল তো ভীষণ খুশি। সে চিৎকার করে বলে, কিরণ, তুমি শুধু আমার। আসলে রাহুল কলেজ টাইম থেকে কিরণকে পছন্দ করে, কিন্তু কখনো বলতে পারেনি। এদিকে সুনীল কিরণকে একটা ফ্ল্যাট দেখাতে নিয়ে যায়। এখানে কিরণ আর সুনীল তাদের সুখের সংসার সাজাবে। কিরণ নিজেদের একটা ফ্ল্যাট হবে ভেবেই ভীষণ খুশি হয়ে যায়। সে আর সুনীল দুজনের মনেই এখন রঙিন স্বপ্ন। তারা দুজন সারাদিন ঘুরে বেড়ায়, নিজেদের মতো সময় কাটায়। রাতে সুনীল কিরণকে তার বাসার সামনে ড্রপ করে চলে যায়। সুনীল যেতেই কিরণ খেয়াল করে কেউ একজন টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করে, কে ওখানে? কিন্তু ওদিক থেকে কোনো আওয়াজই আসে না। কিরণের এবার বেশ ভয় হচ্ছে। তখন এই টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে থাকা ওই লোকটা বলে, কিরণ, আই লাভ ইউ। এটা শুনে কিরণের ভয় আরও বেড়ে যায়। সে জোরে জোরে দরজায় নক করতে থাকে। সাথে সাথে কিরণের ভাই আর ভাবি বেরিয়ে আসেন, কিন্তু ততক্ষণে সেই লোকটা চলে গেছে। বেচারি কিরণ এই ঘটনায় বেশ ভয় পেয়েছে। সে লোকটার কণ্ঠ শুনে এটা স্পষ্ট বুঝতে পারে যে এটা সেই লোক যে কিনা কলেজেও গান গেয়েছিল আর তাকে কল দিয়ে ডিস্টার্বও করেছিল। কিন্তু নিজেকে শান্ত করে সে বিছানায় শুয়ে পড়ে। তবে কোনোভাবেই কিরণের ঘুম আসে না। হঠাৎ তার কানে একটা সুর ভেসে আসে। কিরণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করে সুরটা কোথা থেকে আসছে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। তখনই তার ফোনটা বেজে ওঠে। কিরণ ফোন রিসিভ করলে ওপাশ থেকে ভেসে আসে, আই লাভ ইউ কিরণ। কিরণ তখন জিজ্ঞেস করে, কে তুমি? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তাই কিরণ ফোনটা রেখে দেয়। সকালে কিরণের নামে একটা পার্সেল আসে, যেখানে তার বেশ কয়েকটা ফটো রয়েছে। কিরণ ফটোগুলো দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না এই ফটোগুলো কে পাঠিয়েছে। কিরণ তো কখনো এমন ফটো তোলেনি। তখনই কিরণের ভাই বলে, হয়তো কেউ তার মাকে দেখানোর জন্য তোমাকে না জানিয়েই ছবিগুলো তুলেছে, আর এখন তোমাকেও পাঠিয়ে দিয়েছে। এদিকে আমরা রাহুলকে দেখতে পাই।
রাহুল তার মাকে কিরণের ব্যাপারে বলছে। রাহুলের পুরো বাড়িতে শুধু কিরণেরই ছবি। সে তার মাকে বলে কিরণ হাসলেই তার পুরো পৃথিবীটা হাসে। সে কিরণকে এতটাই ভালোবাসে যে তাকে দেখে কোনোদিনও রাহুলের চোখ জুড়াবে না। সে তার মাকে আরও বলে এখন শুধু তোমার আসার অপেক্ষা, তুমি আসলেই আমি কিরণকে আমার ঘরের বউ বানাবো। রাহুল যখন তার মায়ের সঙ্গে কথা বলছিল তখনই সেখানে অবিনাশ মেহরা আসে, অর্থাৎ রাহুলের বাবা। রাহুল তার বাবাকে দেখে স্ক্রিন থেকে কিরণের ছবিটা মুছে দেয়। মিস্টার মেহরা রাহুলকে জিজ্ঞেস করে সে কার সঙ্গে কথা বলছে। তখন রাহুল বলে আমি তো মায়ের সাথে কথা বলছি। যেটা শুনে মিস্টার মেহরা অবাক হয়ে যায়। সে সোজা চলে যায় ডক্টরের সঙ্গে কথা বলতে। আসলে রাহুলের মা আজ থেকে 18 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু রাহুল এখনও সেটা মেনে নিতে পারেনি। সে এখনও তার মায়ের সঙ্গেই কথা বলে, আর এই জন্যই মিস্টার মেহরা ডক্টরের কাছে এসেছে। ডক্টর মেহরার সব কথা শুনে বুঝতে পারে রাহুলের যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে হবে, না হলে এই সমস্যা বাড়তেই থাকবে। এদিকে রাহুল তো কিরণের ছবি নিয়েই পড়ে আছে। তার মনে প্রাণে কিরণ ছাড়া আর কেউ নেই। রাহুল সবসময় কিরণকে ফলো করে। কিরণ যেখানেই যাক না কেন রাহুল তার আশেপাশেই থাকে। এমনকি আজকেও কিরণ বাইরে বেরিয়েছে, আর রাহুল তার উপর নজর রেখে চলেছে। কিরণ রাহুলকে চেনে না, তাই সে বুঝতেও পারে না। রাহুল আর কিরণ একই লিফটে ওঠে। রাহুলের খুব ইচ্ছে করে কিরণকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সে পারে না। তার আগেই সেখানে সুনীল চলে আসে। আজকে কিরণ সুনীলের সঙ্গে দেখা করতে এসেছে। এটা দেখে রাহুল ভীষণ রেগে যায়। সে রাতে কিরণকে আবার কল করে। কিরণ ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলে রাহুল বলে কিরণ তুমি সুনীলকে ছেড়ে দাও। কিরণ অবাক হয়ে জিজ্ঞেস করে কে তুমি? তখন রাহুল বলে ধরে নাও তোমার কোনো এক পাগল প্রেমিক। আমার কথা শোনো, সুনীল তোমার যোগ্য নয়। ও শুধু একটা ফ্ল্যাট নিয়ে তোমাকে জিতে নিতে চায়, এটা তো মানা যায় না। এটা শুনে কিরণ রেগে বলে তুমি কি চাও? কেন আমার পেছনে পড়ে আছো? রাহুল বলে আমি তোমাকে চাই, শুধু তোমাকে চাই। তুমি সুনীলকে ছেড়ে দাও। কিরণ বলে তুমি যা খুশি করে নিতে পারো, তবে আমি তাই করব যেটা আমার মন বলবে। আমি সেভাবেই বাঁচবো যেভাবে আমার বাঁচতে ইচ্ছে করবে। এরপর কিরণ রাহুলকে আর কিছুই বলতে না দিয়ে ফোনটা রেখে দেয়। তাই রাহুল বারবার কিরণকে কল করতে থাকে, তবে কিরণের আর সাহস হয় না ফোনটা রিসিভ করার। বেশ কিছুক্ষণ পর সুনীল সেখানে আসে। সুনীলকে দেখে কিরণ কিছুটা স্বস্তি পায়। সুনীল জানে কেউ একজন কিরণকে ফোন করে ডিস্টার্ব করে, কিন্তু কে তা সে জানে না। কিরণ ভয় পেয়েছে দেখে সুনীল তাকে শান্ত করে। পরদিন এই ব্যাপারটা যখন কিরণের ভাই আর ভাবি জানতে পারে, তখন তারা কিরণ আর সুনীলকে বলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিতে, তাহলে হয়তো কলাশাটা বন্ধ হয়ে যাবে। সুনীল তখন সিদ্ধান্ত নেয় এবার সে ছুটি বাড়িয়ে ফিরে এসে কিরণকে বিয়ে করবে। তাই সে দ্রুত তার কাজে ফিরে যায়। সুনীল একাই দাঁড়িয়ে আছে। তখনই সেখানে রাহুল আসে। রাহুল সুনীলের সঙ্গে পরিচিত হয়। আসলে রাহুলের বাবা হচ্ছে এখানকার ক্যাপ্টেন, আর সেই সুবাদেই রাহুল আজকে সুনীলের সঙ্গে শিপে যাচ্ছে। রাহুল সুনীলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে। তারা দুজন বেশ ভালো বন্ধুও হয়ে যায়। কিন্তু সুনীল যখনই বলে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চলেছে, তখনই রাহুলের মুখটা একেবারে মলিন হয়ে যায়। রাতে রাহুল আবারও তার মায়ের সঙ্গে ফোনে কথা বলতে থাকে। সে তার মাকে বলে সুনীল অনেক ভালো ছেলে, ও বিয়ে করবে এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও কিরণকে কেন বিয়ে করবে? কিরণ তো আমার, ও শুধু আমার। আর কিরণ যদি এটা না বুঝতে চায় আমি ওকে অন্যভাবে বোঝাবো। এদিকে রাতে কিরণ সুইমিং পুলে একাই সুইমিং করছিল। হঠাৎ সেখানে সব লাইট অফ হয়ে যায়। কিরণ ভয়ে সুইমিং পুল থেকে উঠে আসার চেষ্টা করে, কিন্তু তখনই কেউ তার পা ধরে পানিতে টান দেয়। অনেক চেষ্টার পর কিরণ কোনোভাবে সেখান থেকে উঠে আসে। তখন আমরা দেখি এটা তো সুনীল। সুনীল কিরণের সঙ্গে মজা করছিল, আর কিরণ ভেবেছিল অন্য কেউ। কিরণ ভয় পেয়েছে দেখে সুনীল তাকে শান্ত করে। এই সব কিছু আবার ওপরে দাঁড়িয়ে রাহুল দেখছিল। আজ কিরণের জন্মদিন, তাই সুনীল এসেছে। রাতে সবাই মিলে কিরণের জন্মদিন সেলিব্রেট করে। হঠাৎ সেখানে লাইট চলে গেলে সুনীল আর কিরণের ভাই যায় চেক করতে। কিরণ একাই সেখানে দাঁড়িয়েছিল। তখন রাহুল পেছন থেকে এসে কিরণের চোখ ধরে। কিরণ ভাবে সুনীল এসেছে, তাই সে খুশি হয়ে যায়। এরই মাঝে রাহুল কিরণের গালে একটা চুমু এঁকে দেয় আর বলে হ্যাপি বার্থডে কিরণ, আই লাভ ইউ। কিরণের কানে কণ্ঠটা আসতেই সে চমকে ওঠে। এটা তো তার সুনীল নয়। কিরণ ভয়ে চিৎকার করে সুনীলকে ডাকতে শুরু করে। সুনীল আওয়াজ শুনেই সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে আসে, আর তার সঙ্গে কিরণের ভাই আর ভাবিও আসে। কিরণ সুনীলকে বলে ও এখানেই আছে। তখনই ওপর থেকে একটা গান ভেসে আসে। এটা ছিল সেই গান যেটা কিরণ কলেজে শুনেছিল। সুনীল সঙ্গে সঙ্গে উপরে যায়, কিন্তু ওপরে তো কেউ নেই, শুধু রেডিওতে গান বেজে চলেছে। এই ঘটনায় সুনীলও বেশ চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর সে কিরণের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। সুনীল বের হতেই রাহুল আবার কল করে। কল রিসিভ করে কিরণের ভাই। রাহুল তাকে বলে কিরণকে বলে দিও কিছুক্ষণের মধ্যেই ও জন্মদিনের উপহার পেয়ে যাবে,
এদিকে সুনীল যখন বাড়ি ফিরছিল তখনই হঠাৎ সামনে থেকে একটা গাড়ি চলে আসে, আর কোনোভাবে গাড়িটা কন্ট্রোল করতে না পেরে সুনীলের গাড়ি একটা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। তবে সৌভাগ্যবশত সুনীলের কোনো ক্ষতি হয় না। পরদিন পুরো ঘটনা শুনে কিরণ সহ সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। তখনই আবার রাহুল কল করে। কিরণ ভয়ে ভয়ে কলটা রিসিভ করে। অন্য একটা ফোন দিয়ে সুনীলও তাদের সমস্ত কথা শুনছে। রাহুল কিরণকে বলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি সুনীলকে ছেড়ে দাও, এখন সুনীলের কিছু হয়ে গেলে এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কিরণ তখন সুনীলের কথা মতো বলে, ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, আর আমি সুনীলকেও ছেড়ে দেব, কিন্তু আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। এটা শুনে রাহুল খুশি মনে রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, কালকে বিকেল 4টায় আমি তোমার সঙ্গে দেখা করব। সুনীল ঠিক করে সেও কিরণের সঙ্গে যাবে, তবে সে দূর থেকে নজর রাখবে। প্ল্যান মোতাবেক কিরণ রাহুলের বলা জায়গায় পৌঁছে যায়। সুনীল দূর থেকে কিরণের ওপর নজর রাখতে থাকে। কিরণ রাহুলের জন্য একটা টেবিলে বসে আছে। এদিকে দেখা যায় রাহুলও সেখানে এসেছে, কিন্তু সে কিরণের সামনে না এসে দূর থেকে কিরণকে দেখছে। কিছুক্ষণ পর রাহুল নিশ্চিত হয়ে যায় যে কিরণের আশেপাশে কেউ নেই। তখন সে কিরণের দিকে এগিয়ে যায়। হঠাৎ রাহুলের চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা সুনীলের ওপর। সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে যায়। রাহুল বুঝতে পারে এটা সুনীল আর কিরণের একটা চাল, তাই সে কিরণের সামনে না গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাতে রাহুল আবারও কিরণকে ফোন করে। এদিকে সব ঘটনা পুলিশকেও জানানো হয়, তাই তারা রাহুলের ফোন ট্র্যাক করার চেষ্টা করতে থাকে। তো কিরণ যখন রাহুলের ফোন রিসিভ করে তখন রাহুল রেগে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছ? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? তুমি তোমার সঙ্গে সুনীলকে নিয়ে গিয়েছিলে যাতে আমি আসলে সুনীল আমাকে ধরে ফেলতে পারে। এটা শুনে কিরণ বলে, বিশ্বাস করো, আমি জানতাম না সুনীল ওখানে গিয়েছিল। রাহুল বলে, তাহলে তো তুমি এটাও জানো না যে তোমার পাশে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, যে আমার নাম্বার ট্রেস করার চেষ্টা করছে। তুমি চিন্তা করো না কিরণ, আমি তোমার সঙ্গে দেখা করতে অবশ্যই আসবো। এরপর কলটা কেটে যায়। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে কোথা থেকে কল এসেছে সেটা জানার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর ট্রেস করা নাম্বারটাও পেয়ে যায়, কিন্তু নাম্বারটা শুনে সেখানকার সবাই ভীষণ অবাক হয়, কারণ এটা তো কিরণদের বাড়িরই নাম্বার। তার মানে রাহুল এতক্ষণ কিরণদের বাড়িতে থেকেই কিরণের সঙ্গে কথা বলেছে। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে উপরে যেতে চায় রাহুলকে ধরার জন্য, কিন্তু সুনীল তাকে থামিয়ে দেয়, কারণ এখন গিয়ে কোনো লাভ হবে না। এতক্ষণে হয়তো সে চলে গেছে। তাদেরকে এখন কালকের জন্য তৈরি হতে হবে, যা করার কালকেই করতে হবে। তো হোলির দিন সকাল থেকেই সবাই আনন্দে মেতে ওঠেন, একে অপরকে ভালোবাসার রঙে সাজিয়ে দেয়। সবাই যখন রং খেলায় ব্যস্ত তখন রাহুলও ছদ্মবেশ ধরে মুখের রং লাগিয়ে সেখানে আসে। রাহুল দূর থেকে কিরণকে দেখছে। কিরণ আর সুনীল নিজেদের মতো নাচে গানে ব্যস্ত। সারাদিন এভাবেই কেটে যায়। বিকেলে হোলি শেষে সবাই এক এক করে চলে যায়। পুলিশের যে লোকগুলো ছিল তারাও চলে যায়। শুধু দাঁড়িয়ে থাকে ছদ্মবেশে আসা রাহুল আর তার দলবল। কিরণ ভাবে তারা হয়তো বকশিসের জন্য দাঁড়িয়ে আছে, তাই সে সুনীলের থেকে টাকা নিয়ে যায় বকশিস দিতে। কিরণ এক এক করে সবাইকে বকশিস দিয়ে বিদায় করে দেয়। এরপর যখন কিরণ রাহুলকে বকশিস দেয় তখন রাহুল কিরণের হাত চেপে ধরে তার গায়ে রং মাখিয়ে দেয়। কিরণ ভয়ে সুনীল বলে চিৎকার দিয়ে ডাকে। আওয়াজ শুনে সুনীল বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে রাহুল সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। এটা দেখে সুনীল ও রাহুলের পিছু নেয়। পুরো রাস্তা হোলির উৎসব পালন চলছে, আর এত ভিড়ের মধ্যেও সুনীল রাহুলকে পিছু করে যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ পিছু করতে করতে সুনীল একটা কাচের বোতল রাহুলের দিকে ছুঁড়ে মারে। তারপরেও রাহুল ছুটছে, আর সুযোগ পেয়ে সুনীলের চোখের আড়ালে চলে যায় সে। সুনীল অনেক চেষ্টা করেও রাহুলকে ধরতে পারে না। সে যখন রাহুলকে ভিড়ের মাঝে খুঁজছিল তখন রাহুল ছদ্মবেশ ছেড়ে সুনীলের সামনে আসে। এখন সুনীলের সঙ্গে তো রাহুলের আগে থেকেই পরিচয় হয়েছে, তাই সে রাহুলকে আর সন্দেহ করে না। এরপর রাহুল বাড়ি ফিরে আসে। অবশ্য তার মাথায় বেশ আঘাত লেগেছে। রাহুল রক্ত পরিষ্কার করতে করতে বলে, সুনীল, তুমি আমাকে মেরে একদম ঠিক করনি। আমার প্রতিটা রক্তের ফোঁটার হিসাব তোমাকে দিতে হবে। এদিকে পরদিন সকালে কিরণের কাছে একটা পার্সেল আসে। বক্সে ছিল রক্তে ভেজা একটা রুমাল। রুমালে রক্ত দিয়ে লেখা, ভয় পেও না, এটা সুনীলের রক্ত নয়, আমার রক্ত, যেটা সুনীলের দেওয়া আঘাতে বের হয়েছে। এখন আমার আঘাত দেওয়া বাকি। সুনীলকে বলে দিও প্রতিটা রক্তের ফোঁটার হিসাব হবে। এই ঘটনায় কিরণ অনেক ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সুনীলের সঙ্গে দেখা করে। কিরণ চায় তাদের বিয়েটা একটু পিছিয়ে দিতে, কারণ তার ভয় হচ্ছিল সুনীলের হয়তো কোনো বিপদ হতে পারে। কিন্তু সুনীল কোনোভাবেই ভয়ে পিছিয়ে আসতে চায় না। সে বলে তাদের বিয়ে হবে, আর যেই দিন তারা ঠিক করেছে সেই দিনেই হবে। সুনীল কিরণকে নিয়ে যায় ক্যাপ্টেন মেহরার বাড়িতে, মানে রাহুলের বাড়িতে, তাদের বিয়ের জন্য ইনভাইট করতে। রাহুল যে কিরণকে এত পাগলের মতো ভালোবাসে এটা কিন্তু রাহুলের বাবা জানে না। তো রাহুলের বাবাকে কিরণ আর সুনীল বিয়ের জন্য ইনভাইট করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা বের হতেই রাহুল সেখানে আসে। রাহুলের চোখে মুখে ছিল কিরণকে দেখার এক আকুল ইচ্ছে,
কিন্তু দুর্ভাগ্যবশত সে আসার আগেই তো কিরণ বেরিয়ে গেছে। রাহুলের মনের গভীরে থাকা কিরণের কথা না জেনেই মিস্টার মেহরা কিরণের অনেক প্রশংসা করে। মিস্টার মেহরা তার ছেলের হাতে কিরণ আর সুনীলের বিয়ের কার্ডটা দেয়। রাহুল সেটা নিয়ে তার রুমে চলে আসে। সে একা একা বলে, এটা হতে পারে না, কিরণ সুনীলকে বিয়ে করতে পারে না। রাহুল যেন একেবারে পাগল হয়ে গেছে। সে কিরণের ছবির সামনে হাঁটু গেড়ে বসে বলে, তুমি এমনটা করো না কিরণ, আমার কাছে তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। তুমি যদি এটাও নিয়ে নাও তাহলে আমি বাঁচতে পারবো না। পরের মুহূর্তে রাহুল আবার উঠে দাঁড়ায় আর নিজে নিজেই বলে, এখন কান্না করার সময় নয়, তার এখন অনেক কাজ করতে হবে। এদিকে সুনীল আর কিরণ বিয়ের শপিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারা শপিং করে বাইরে বের হলে তখনই সেখানে রাহুল আসে। রাহুল দূর থেকে সুনীলের দিকে গুলি ছোড়ে। ভাগ্যবশত সেটা সুনীলের শরীরে লাগে না। সুনীল সঙ্গে সঙ্গে রাহুলের পিছু করে। আজ তো সুনীল রাহুলকে প্রায় ধরেই ফেলছিল, কিন্তু তখনই উল্টো পাশ থেকে একটা গাড়ি এসে সুনীলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সেই সুযোগে রাহুল সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুনীলকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সুনীলের এই অবস্থা দেখে কিরণ সিদ্ধান্ত নেয় সে সুনীলকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। কেননা কোনো না কোনোভাবে সুনীলের এই অবস্থার জন্য তো কিরণই দায়ী। তাই সে আর সুনীলের জীবনে থেকে তার বিপদ বাড়াতে চায় না। এদিকে সুনীলের জ্ঞান ফিরতেই ক্যাপ্টেন মেহরা আর রাহুল সুনীলকে দেখতে আসে। রাহুল এমন একটা ভাব ধরে থাকে যেন সুনীলের জন্য সে বেশ চিন্তায় আছে। এদিকে আবার কিরণ স্টেশনে বসে আছেন, অপেক্ষা করছে তার নতুন জীবনের। তখনই সেখানে সুনীল আসে। সুনীল কিরণকে বলে, কোথায় যাচ্ছ কিরণ? এভাবে কাউকে কিছু না বলে কেন চলে যাচ্ছ? তখন কিরণ বলে, আমার জন্য তোমার উপর 2 বার হামলা হয়েছে, 3য়বারও হতে পারে। আমি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক, তাই আমি তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছি। এটা শুনে সুনীল বলে, ঠিক আছে যাও, কিন্তু তুমি যেখানেই যাবে মিসেস সুনীল মালহোত্রা হয়েই যাবে। এরপর সুনীল নিজের হাত কেটে ওই রক্তে রাঙিয়ে দেয় কিরণের সিথি। পরদিন সকাল হতে কিরণ আর সুনীল মন্দিরে বিয়ে করে নেয়। খবর শুনে রাহুল যেন পাগল হয়ে যায়। সে নিজের বুক কেটে কিরণের নাম লেখে, ক্ষতবিক্ষত করে দেয় তার শরীর। রাহুল প্রতিজ্ঞা করে যে সিঁদুর সুনীল কিরণের সিথিতে লাগিয়েছে তা সে সুনীলের রক্ত দিয়েই মুছবে। এদিকে কিরণদের বাড়িতে খুশির আমেজ। ধুমধাম করে তাদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়। এরপর কিরণ আর সুনীল চলে যায় তাদের সাজানো ফ্ল্যাটে। তাদের সাথে পুলিশও যায়, কিন্তু সুনীল তাদেরকে চলে যেতে বলে, কারণ তার মনে হয় এখন আর কোনো বিপদ নেই। কিন্তু তার ধারণাটা সম্পূর্ণ ভুল। রাহুল দূর থেকে তাদেরকে দেখতে থাকে। তো কিরণ আর সুনীল সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, আর পুলিশ অফিসাররা যাচ্ছে লিফট দিয়ে। কিছুক্ষণ পর রাহুল সুযোগ বুঝে লিফটের তার ছিঁড়ে দেয়। লিফট নিচে পড়ে যাচ্ছে দেখে সুনীল কিরণকে রেখে নিচে নেমে আসে। সুনীল নিচে আসতেই আবার কিরণের চিৎকার শুনতে পায়, তাই সে আবার তাড়াহুড়ো করে উপরে উঠে আসে। সুনীল দেখতে পায় চারিদিক লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, আর দেওয়ালে লেখা, আই লাভ ইউ কিরণ, সাথে বিয়ের শুভেচ্ছা। এইসব দেখে কিরণ এতটাই ভয় পেয়ে যায় যে সে সেন্সলেস হয়ে পড়ে। এরপর দিনের পর দিন কিরণের অবস্থা আরও খারাপ হতে থাকে। তার সবসময় মনে হতে থাকে যেন ফোনটা বাজছে। সুনীল কিরণের এই অবস্থা আর সহ্য করতে পারে না, তাই সে ক্যাপ্টেন মেহরাকে বলে কিরণকে নিয়ে দূরে কিছুদিন কোথাও ঘুরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা কোথায় যাবে এটা কাউকে বলে না। তবে তাদের পিছু করতে করতে রাহুল এয়ারপোর্ট পর্যন্ত চলে আসে, আর কোনোভাবে জানতে পেরে যায় যে তারা গোয়া যাচ্ছে। এদিকে সুনীল আর কিরণ এয়ারপোর্টেই বসে আছে। তারা গোয়া যাচ্ছে না, বরং সুইজারল্যান্ড যাচ্ছে। আর গোয়ার টিকিট এই জন্যই কেটেছে যাতে রাহুল তাদেরকে খুঁজে না পায়। এদিকে সুনীল আর কিরণ সুইজারল্যান্ডে এনজয় করছে, আর অন্যদিকে রাহুল গোয়ার প্রতিটা হোটেলে সুনীল আর কিরণকেই খুঁজে চলেছে। এভাবে একদিন রাহুলের সঙ্গে দেখা হয়ে যায় তার কলেজ টাইমের একমাত্র বন্ধু ভিকির সাথে। একমাত্র ভিকিই জানতো রাহুল কিরণকে পছন্দ করে। এমনকি রাহুল কিরণকে নিয়ে যত চিঠি লিখেছে সব ভিকির কাছেই আছে। তো রাহুল অনেক চেষ্টা করেও যখন কিরণ আর সুনীলের কোনো খোঁজ পায় না, তখন সে ফিরে এসে কিরণের ভাইয়ের সঙ্গে দেখা করে। কিরণের ভাই ভাবেই সবাই জানে রাহুল ক্যাপ্টেন মেহরার ছেলে, তাই তারা কোনো সন্দেহ করে না। রাহুল নানাভাবে কিরণের ভাইয়ের থেকে ঠিকানা জানার চেষ্টা করে, কিন্তু তারা কিছুই বলে না। এরই মাঝে ভিকি রাহুলকে আবার দেখা করতে বলে। রাহুল যখন ভিকির বাড়িতে যায় তখন সে দেখে ভিকি বিছানায় পড়ে আছে। আসলে ভিকি নেশা করে নিজের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে, আর তার এই শেষ সময়ে সে রাহুলের আমানত কিরণের জন্য লেখা ওইসব চিঠি ফিরিয়ে দিতে চায়। ভিকি রাহুলকে একটা বক্স দেয়, এটাতেই আছে সেই সমস্ত চিঠি আর ছবি। এরপর ভিকি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাহুল ভিকিকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না বন্ধু, তোমার মৃত্যু বিফলে যাবে না। পরদিন সকালে দেখা যায় সিলিংয়ের সঙ্গে ঝুলানো ভিকির লাশ। দেখেই মনে হচ্ছে ভিকি সুইসাইড করেছে, আর তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিরণের জন্য লেখা চিঠি আর ছবি। এই সবকিছু রাহুলেরই প্ল্যান ছিল।
সে এমনভাবে সাজিয়েছে যেন দেখে মনে হয় ভিকি হলো কিরণের সেই পাগল প্রেমিক, যে কিনা কিরণের বিয়ের পর আত্মহত্যা করেছে। রাহুলের এই প্ল্যান সহজেই সাকসেসফুল হয়। পুলিশ সহ সবাই মনে করে ভিকি সেই ব্যক্তি। পুলিশ যখন কিরণের ভাইকে এই খবরটা দিতে যায় তখন রাহুল সেখানেই ছিল। তখন পর্যন্ত রাহুল চেষ্টা করে যাচ্ছে কিরণ আর সুনীলের ঠিকানা বের করার। এদিকে কিরণের ভাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে এতটাই খুশি হয়ে যায় যে সে সঙ্গে সঙ্গে সুনীলকে ফোন করে। আর তখনই রাহুল সুনীলের নাম্বারটা পেয়ে যায়। এরপর খুব সহজেই সে বের করে নেয় তারা কোথায় আছে। এদিকে কিরণকে যে বিরক্ত করত সে মারা গেছে এটা শুনে কিরণ তো ভীষণ খুশি। কিরণের ভাই তাদেরকে ভিকির ছবি পাঠিয়ে দেয়। কিরণ দেখে বলে, ও তো আমার কলেজেই পড়তো। কিন্তু কিরণের কখনো এটা মনে হয়নি যে ভিকি তাকে পছন্দ করে। যাই হোক, কিরণ আর সুনীল এখন এইসব বিষয় ছেড়ে নিজের ঘোরা ফেরাতে ব্যস্ত। তবে তারা জানে না তাদের পিছু করতে করতে রাহুলও সেখানে চলে এসেছে। এদিকে কিরণ সুনীলকে একটা ঘড়ি গিফট করে, যেটা দিয়ে একে অপরকে সিগন্যাল পাঠাতে পারবে তারা। এরপর তারা দুজনেই একটা পার্টিতে যায়। আর তখন রাহুলও দুজনকে ফলো করতে করতে ওই পার্টিতে চলে যায়। আর এখানেই রাহুল কিরণের সামনে আসে। কিরণ তো রাহুলকে দেখেই চিনে ফেলে, কারণ কিরণ আর রাহুল তো ক্লাসমেট ছিল। কিন্তু রাহুলের আসল রহস্য এখনো তার অজানা। তো সুনীল আর কিরণ রাহুলকে তাদের সঙ্গে জয়েন করতে বলে। কিরণ সুনীলকে বলে, তুমি জানো কলেজ টাইম থেকে রাহুল একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু কেউ জানে না মেয়েটার নাম কি। এটা শুনে সুনীলও রাহুলকে বলে, তা ভাই মেয়েটার নাম কি এখন তো বলো। কিন্তু রাহুল কিছুই বলে না। এখন রাহুল, সুনীল আর কিরণ একসঙ্গেই সময় কাটায়। একদিন রাহুল, কিরণ আর সুনীল বসে গল্প করছিল। তখনই কিরণের ভাইয়ের কল আসে। সুনীল কথায় কথায় কিরণের ভাইকে বলে, যখন থেকে রাহুল এসেছে তারা সারা দিন ঘুরে বেড়াচ্ছে। এটা শুনে কিরণের ভাই বলে, রাহুল ওখানে গিয়েছে? কই আমাদের তো বললো না। তোমরা যাওয়ার পর ও তো বেশ কয়েকবার এখানে এসেছে, কিন্তু আমাদের কাউকে তো জানালো না যে ও সুইজারল্যান্ড যাবে। এটা শুনে সুনীলের কিছুটা সন্দেহ হয়। তাই সুনীল কিরণকে রেস্ট করতে পাঠিয়ে দিয়ে রাহুলের সঙ্গে ড্রিঙ্ক নিয়ে বসে। এরপর সুনীল নানা বাহানায় রাহুলকে সেই মেয়েটার কথা জিজ্ঞেস করে যাকে সে কলেজ সময় থেকে ভালোবাসে। কিন্তু না, রাহুল কোনোভাবেই তার নাম বলে না। এরপর ঠিক হয় রাহুল আজ সুনীলের সঙ্গেই থাকবে। সুনীল রাহুলকে তার রুম দেখিয়ে দিয়ে একা বসে আছে। এখন পর্যন্ত কিরণের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সব জায়গায় রাহুলের উপস্থিতি যেন তাকে বারবার বলছে রাহুল হলো সেই ব্যক্তি যে কিনা এতদিন কিরণকে বিরক্ত করেছে। সব ঘটনাই কেমন যেন মিলে যাচ্ছিল। এরপর সুনীল কিছু একটা ভেবে কিরণের কাছে যায় আর তাকে রেডি হয়ে বোটে চলে যেতে বলে। এদিকে সকাল হতেই রাহুল, কিরণ আর সুনীলকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু তারা তো কোথাও নেই। রাহুলের কিছুটা সন্দেহ হয়, তাই সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে একটা জঙ্গলে এসে দাঁড়ায়। হঠাৎ তার কানে ভেসে আসে একটা চেনা সুর। এটা সেই সুর যেটা সে এতদিন বাজিয়েছে। রাহুল সামনে তাকিয়ে দেখে সুনীল, আর এই সুরটা সুনীলই বাজাচ্ছেন। সুনীল রাহুলের কাছে এসে জিজ্ঞেস করে, এই সুরটা তো তুমি বাজাতে, তাই না? রাহুল কোনো ভনিতা না করে বলে, হ্যাঁ আমি বাজাতাম। এটা শুনেই সুনীল রাহুলকে মারতে শুরু করে। মারতে মারতে রাহুলের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তখন রাহুল সুনীলের পা জড়িয়ে ধরে বলে, আমাকে মেরো না সুনীল, আমি জানি আমি অনেক খারাপ মানুষ, আমি তোমাদের অনেক জ্বালিয়েছি, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাহুলের এসব কথা শুনে সুনীলের মন কিছুটা নরম হয়ে যায়। আর সুনীল যখনই অন্যমনস্ক হয় তখনই রাহুল সুযোগ বুঝে সুনীলের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর বেচারা সুনীল মাটিতে লুটিয়ে পড়ে। এরপর রাহুল সোজা চলে যায় বোটে, যেখানে কিরণ রয়েছে। রাহুলকে দেখে কিরণ জিজ্ঞেস করে, সুনীল কোথায়? তখন রাহুল বলে, সুনীল আর বেঁচে নেই। এটা শুনে কিরণ বলে, কি বলছে এসব, সত্যি করে বলো সুনীল কোথায়? তখন রাহুল বলে, বিশ্বাস করো সুনীল আর নেই, ও আর ফিরেও আসবে না। এখন শুধু তুমি আর আমি আছি। আই লাভ ইউ কিরণ। এটা শুনে কিরণ সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে। রাহুল কিরণের চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফিরালে কিরণ ভয়ে পিছিয়ে যেতে থাকে। রাহুল তখন তাকে খুব মায়া করে বলে, আমাকে দেখে ভয় পেও না, আমি শুধু তোমাকে এতটুকুই বলতে এসেছি যে তুমি এখন পুরোপুরি স্বাধীন। তোমাকে যে বিরক্ত করত সে আর বেঁচে নেই। এটা শুনে কিরণ হাত জোর করে রাহুলকে বলে তাকে ছেড়ে দিতে। তখন রাহুল বলে, তুমি আমার কাছে অন্য কিছু চাও, আমি সব দেব। তুমি চাইলে তোমার জন্য আমি মরতেও পারি, কিন্তু তোমাকে ছেড়ে দিতে বলো না। এরপর রাহুল জোর করে কিরণের হাতে একটা শাড়ি দেয় আর কিরণকে বলে তাড়াতাড়ি রেডি হয়ে আসতে, আজ তারা বিয়ে করবে। কিরণ বুঝতে পারে এখন রাহুল নিজের মধ্যে নেই, তাই কিরণ বোটের চাবি নিয়ে নিজেকে কেবিনে লক করে নেয়। রাহুল অনেকবার দরজা খুলতে বলার পরেও কিরণ দরজা খোলে না। এভাবেই অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। হঠাৎ কিরণের ঘড়িতে সিগন্যাল দেয়, তার মানে সুনীল বেঁচে আছে আর কিরণের আশেপাশেই আছে। এদিকে রাহুল আবারও দরজায় ধাক্কা দিচ্ছে
আর এক সময় কেবিনের দরজা ভেঙে কিরণকে জোর করে সে বাইরে নিয়ে আসে। এরপর রাহুল কিরণকে বিয়ে করার জন্য জোর করতে থাকে। তখনই সেখানে সুনীল চলে আসে আর দুজনের মাঝে শুরু হয় তুমুল ফাইট। কিরণ চিৎকার করে বলে, সুনীল, ওকে মেরে ফেলো। এটা শুনে রাহুল যেন একদম নিস্তেজ হয়ে যায়। যাকে সে এতটা ভালোবাসে সেই কিনা তার মৃত্যু কামনা করছে। এদিকে সুনীল রাহুলকে মারতে মারতে এক পর্যায়ে বন্দুক বের করে এবং একের পর এক গুলি ছুড়তে শুরু করে। রাহুল ছিটকে দূরে গিয়ে পড়ে। এরপর কাঁপা কাঁপা গলায় বলে, কিরণ, আমার জীবন তো তোমাকে দিয়েই শুরু হয়ে আবার তোমাতেই শেষ হয়ে গেল। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি, কিন্তু আমাকে ঘৃণা করো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসি কিরণ। এরপর রাহুল মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এই বিষাক্ত ভালোবাসার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এরপর সুনীল আর কিরণ সব বিপদ কাটিয়ে দেশে ফিরে আসে। তাদের অকৃত্রিম ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ানোর মতো এখন আর কেউ নেই। আর এরই মধ্য দিয়ে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভাগ্যে যদি রাহুলের মতো এরকম পাগল প্রেমিক জোটে তখন আপনারা কি করবেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।